আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গণনার ক্ষেত্রেও কিছুটা কারচুপি হয়েছে, যেটা না হলে পরে বামফ্রন্টের ভোট অন্তত 25% হতোই। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলকে পরাজিত করে মানুষ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। দেখুন, বুলডোজার রাজনীতি এটা উত্তরপ্রদেশ শুরু করেছিল, বাংলায় এর ব্যবহার ছিল না। বাংলায় এর ব্যবহার শুরু হয়ে যে যদি এর ব্যবহারটা শুরু হতো সম্পূর্ণ অনৈতিকভাবে বানানো শান্তিনিকেতন বাড়ি দিয়ে, সেই বাড়িতে বুলডোজার চালিয়ে, আবু সুফিয়ানের জাহাজ বাড়িতে বুলডোজার চালিয়ে, তৃণমূলের অজস্র কাউন্সিলর, চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান দায়িত্ব নেওয়ার পর থেকে যে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, সেই সম্পত্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে আমার সমর্থন করতে বিন্দুমাত্র দ্বিধা হতো না। যে প্রমোটার এটা বানিয়েছেন, আমার তো উচিত ছিল সেই প্রমোটারকে গ্রেপ্তার করে সেই প্রমোটারকে দিয়ে ওই বাড়ির যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ বানিয়ে ওই মানুষদের বসবাসের যোগ্য পুনর্নির্মাণ করিয়ে দেওয়া। ফলতাতে তৃণমূলের পতন ঘটেছে এবং বামেরা দ্বিতীয় স্থানে এসেছে। এই নিয়ে কি বলবেন? কতটা আশাবাদী আপনারা? আমরা বহুদিন ধরেই বলছি যে নির্বাচনকে প্রহসনে পরিণত করে, রিগিং করে, মানুষকে ভোট দিতে না দিয়ে, মানুষের ভোট জোর করে দিয়ে তৃণমূল এই রাজ্যে গত 15 বছর ধরে সমস্ত নির্বাচনকেই পরিচালনা করেছে। পঞ্চায়েত, পৌরসভায় এটা প্রকটভাবে চোখের সামনে দেখা গেছে, লোকসভা, বিধানসভায় দেখা যায়নি, কিন্তু বহু বুথে সিপিআইএমের সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি, সিপিআইএমের সমর্থকরা ভোট দিতে পারেননি। ফলতায় এই নির্বাচনে তার ব্যতিক্রম ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই বামপন্থী যে মানুষ এতদিন বামপন্থীদের ভোট দিতে পারেননি, সেই মানুষ সাহসের সঙ্গে রাস্তায় বেরিয়েছেন, ভোট দিয়েছেন। এবং আমার নিজের বিশ্বাস বামপন্থীদের ভোট আরও একটু বেশি হয়েছে। খেয়াল করলে দেখবেন 12 রাউন্ড পর্যন্ত গণনার চিত্র একরকম, 12 থেকে 17 রাউন্ড পর্যন্ত গণনার চিত্র আরেক রকম, 20 রাউন্ড পর্যন্ত 18, 19, 20 একরকম, 21 রাউন্ডে আবার সম্পূর্ণ অন্যরকম। এই যে বৈপরীত্যটা আছে ভোটদানের হারের মধ্যে এবং ভোট পাওয়ার প্রাপ্তির হারের মধ্যে, এটা সাধারণভাবে স্বাভাবিক না। ফলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গণনার ক্ষেত্রেও কিছুটা কারচুপি হয়েছে, যেটা না হলে পরে বামফ্রন্টের ভোট অন্তত 25% হতোই। এটা স্পষ্ট হয়ে গেছে এই নির্বাচনের মধ্য দিয়ে যে বামপন্থীদের উত্থানটা এখন সময়ের অপেক্ষা মাত্র। সাধারণ মানুষের আস্থা এবং ভরসার জায়গা যে বামপন্থীরাই, সেটা মানুষ দ্রুত উপলব্ধি করবেন। ভারতীয় জনতা পার্টির সরকার অন্য রাজ্যগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায় যে তারা সরকারি চাকরি দেননি। অন্য রাজ্যগুলোর অভিজ্ঞতা থেকে বলা যায় যে তারা কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। ত্রিপুরায় তারা বলেছিলেন সেই 10,723 জনকে স্থায়ী করবেন, 8 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত করেননি। ফলে পশ্চিমবাংলার মানুষও অচিরেই এইসব অভিজ্ঞতাগুলোর মুখোমুখি হবেন, এবং যত দ্রুত মুখোমুখি হবেন ততই বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলকে পরাজিত করে মানুষ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। এই ঔদ্ধত্য, এই সন্ত্রাস যা মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, তার অবসান ঘটিয়ে মানুষ সঠিক দায়িত্বই পালন করেছেন। বলা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই বুলডোজার রাজনীতি, তারপর হচ্ছে হকার উচ্ছেদ, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বুলডোজার রাজনীতি এটা উত্তরপ্রদেশ শুরু করেছিল। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, এইসব রাজ্যে, মহারাষ্ট্র, এইসব রাজ্যে এগুলোর ব্যবহার আমরা দেখেছি। বাংলায় এর ব্যবহার ছিল না, বাংলায় এর ব্যবহার শুরু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে যদি এর ব্যবহারটা শুরু হতো সম্পূর্ণ অনৈতিকভাবে বানানো শান্তিনিকেতন বাড়ি দিয়ে, সেই বাড়িতে বুলডোজার চালিয়ে, আবু সুফিয়ানের জাহাজ বাড়িতে বুলডোজার চালিয়ে, দিলীপ মণ্ডলের বাড়িতে বুলডোজার চালিয়ে, তৃণমূলের অজস্র কাউন্সিলর, চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান
দায়িত্ব নেওয়ার পর থেকে যে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, সেই সম্পত্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমার সমর্থন করতে বিন্দুমাত্র দ্বিধা হতো না। কিন্তু আমরা দেখলাম কি শুরু হলো কোথায়? তপসিয়ায় যে বাড়িতে প্রচুর মানুষ থাকেন, যে বাড়ি প্রমোটার বানানোর জন্য তৃণমূলের এমএলএকে, মন্ত্রীকে, কাউন্সিলরকে প্রচুর লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, সকলেই বুঝছে। কিন্তু এটা তো সেই বাড়িটা কিনে যে মানুষ বসবাস করছেন, আবাসের অভাবের জন্য যে মানুষ এই পদ্ধতিতে তৈরি হওয়া বাড়ি কিনতে বাধ্য হচ্ছেন, সেই মানুষের দোষ না। তাহলে সেই মানুষকে আমি বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়ে আমি কার উপকার করলাম? যে প্রমোটার এটা বানিয়েছেন, আমার তো উচিত ছিল সেই প্রমোটারকে গ্রেপ্তার করে সেই প্রমোটারকে দিয়ে ওই বাড়ির যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙিয়ে ওই মানুষদের বসবাসের যোগ্য পুনর্নির্মাণ করিয়ে দেওয়া। সমর্থন করতাম। তখন যদি বাড়িটা ভাঙতো, এই সিদ্ধান্ত করে বাড়িটা ভাঙা হলে সমর্থন করতাম। কিন্তু আমি কতগুলো নির্বিরোধী মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের আবাসচ্যুত করব। এটাকে কি নৈতিক দিক থেকে সমর্থন করা যায়? নিশ্চয়ই যায় না। ফলে এই অনৈতিক অবস্থান থেকে যে বুলডোজারের ব্যবহার, সেই বুলডোজারের ব্যবহারকে আমরা আটকানোর চেষ্টা করব। শিয়ালদা স্টেশন, আজকে সকালে নামার পরে ভাবলাম আমার বাড়িতে একটি ছোট্ট নাতনি আছে আমার, সে খুব আম খেতে ভালোবাসে। ভাবলাম শিয়ালদা স্টেশন থেকে ভালো আম যদি পাই কিনে নিয়ে আসব। শিয়ালদা স্টেশন হকারবিহীন। প্রশ্ন হচ্ছে যে এতে শিয়ালদা স্টেশনটাকে দেখতে খুব ভালো লাগছে, যাত্রীদের যাতায়াতেরও খুব সুবিধা হচ্ছে, কোনো প্রশ্ন নেই এ নিয়ে। কিন্তু যে মানুষগুলো এটা করে খাচ্ছিল, সেই মানুষগুলোর কি হবে? বিকল্প ব্যবস্থা তো করতে হবে, ভাবতে হবে। আমি কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া চালু বর্তমান ব্যবস্থায় যে মানুষগুলোর ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য এই ধরনের জীবিকা বেছে নিতে বাধ্য হয়েছে, কে ইচ্ছে করে আনন্দ করে হকারি করতে বসে বলুন তো রাস্তায়? যদি তার বিকল্প কাজ থাকতো নিশ্চয়ই বসতো না, বিকল্প সুযোগ পেলে নিশ্চয়ই বসতো না। পায়নি। কেন পায়নি? দিতে পারেনি সরকার। তাহলে সরকার দিতে পারেনি, এই ব্যর্থতার দায় সেই মানুষগুলোর, নাকি নতুন সরকার এসে অতীতের সরকার পারেনি আমি করে দেখাবো এই পথে চলবে? গতকাল কাকলি ঘোষ দস্তিদার পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস থেকে। দলের ভেতর যে এই অসন্তোষ, সেটা নিয়ে আপনারা কি বলবেন, কি ব্যাখ্যা দেবেন? দেখুন, আমার তো ব্যাখ্যা দেওয়ার কথা না। কাকলি দেবী তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের নেতারা দেবেন অথবা কাকলি দেবেন। আমি অন্য দলের কে পদত্যাগ করলো না করলো তাই নিয়ে ব্যাখ্যা দিতে যাব কেন? তবে এইটুকু বলতে পারি, যে কোনো ব্যক্তি নির্ভর দল, যে দলের কোনো আদর্শ নেই, সেই দলে সেই ব্যক্তির পতন হলে গোটা দলটাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। এগুলো তার এক একটা উদাহরণ বলতে পারেন, দ্যোতক বলতে পারেন, চিহ্ন বলতে পারেন, প্রকাশ বলতে পারেন। নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, তৃণমূল সমর্থকদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। এই প্রসঙ্গে কি বলবেন? যদি কোনো ঘরবাড়ি বেআইনিভাবে তৈরি হয়ে থাকে, তোলার টাকায় তৈরি হয়ে থাকে, সোজা কথা, গায়ের জোরে অন্যর থেকে টাকা ইনকাম করে তৈরি হয়ে থাকে, সেটা আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। আইন ছেড়ে বিচার হয়ে কোনো ঘরবাড়ি ভাঙা উচিত না। অন্য কেউ অপরাধ করেছে বলে আমি অপরাধ করব, এটা যদি মানতে হয়, তাহলে সবার আগে দায়ী করতে হবে জ্যোতি বসু এবং প্রবোধ দাশগুপ্তকে। কারণ ৭৭ সালে তারা ক্ষমতায় এসে বলেছিলেন একটাও প্রতিহিংসার ঘটনা যেন না ঘটে। তার আগে সিপিআইএমের ১১০০ কর্মী খুন হয়েছিলেন আধাবাসী সন্ত্রাসের দিনগুলোয়, কিন্তু একটাও প্রতিহিংসার ঘটনা ঘটেনি। এই যে রাজনীতি, কেউ একজন অপরাধ করেছে, আমার জিভ কেটে নিয়েছে, আজকে আমি সুযোগ পেয়েছি, আমার ছেলে সুযোগ পেয়েছে, তার ছেলের জিভ কেটে দেবে, এটা রাজনীতি না।
রাজনীতি নীতির রাজা, রাজার নীতি না। সুতরাং নীতিগতভাবে আমি ওপরের থেকে শ্রেষ্ঠ, এটা তো প্রমাণ করার দায় আমার, অপরের না। তাহলে সেই হিসেবে আইনসম্মত শাস্তি অনেকের হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস দলে এমন লোক খুঁজে পাওয়া কঠিন যাদের আইনসম্মত শাস্তি হওয়া উচিত না। কিন্তু আমার ইচ্ছে মতো আমি শাস্তি দিলাম, এটা তো আইন পারমিট করে না। তাহলে তো সভ্যতা বলে কিছু থাকে না, তাহলে তো নৈরাজ্য চলে। আশা করব নতুন সরকার সেই নৈরাজ্যটাও চলতে দেবেন না, কিন্তু আইনসম্মত শাস্তি দিতেও দ্বিধা করবেন